3 ঘন্টা পর শান্ত পরিস্থিতি। আজ ঢাবির ক্লাস পরীক্ষা স্থগিত, কলেজের সামনে অবস্থানের ঘোষণা 7 কলেজের শিক্ষার্থীদের। আমাদের ভাইয়ের রক্ত নীলক্ষেতে জড়িয়েছে, সায়েন্স ল্যাবে জড়িয়েছে। এই রক্তের বিচার না হলে এই কর্মসূচি চলমান থাকবে। কর্মসূচি সেই দিনই প্রত্যাহার করব যখন ভার্সিটি ঘোষণা হবে। এই যারা এখানে হামলা করেছে তাদের বিচার হবে। খানাখন্দে বেহাল, লালমনিরহাটের তিস্তা বুড়িমারি মহাসড়কের বিভিন্ন অংশ সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তের, যানবাহন চলাচলে চরম দুর্ভোগ। ফেনীতে বাসাবাড়িতে গ্যাসের তীব্র সংকট, দিনের বেলা জ্বলে না চুলা, মাটির চুলায় খড় লাকড়িতে রান্না, বিপাকে হাজারো গ্রাহক। মৌলভীবাজারে বেড়েছে আখের রস ও লালিগুড়ের কদর, বেচাকেনা হচ্ছে গ্রামাঞ্চল শহরে স্বল্প খরচে উৎপাদনের লাভবান প্রান্তিক চাষিরা। গাজার বাসিন্দাদের সরাতে ট্রাম্পের প্রস্তাবের নিন্দায় ফিলিস্তিনিরা, জর্ডানের প্রত্যাখ্যান নিশ্চুপ মিশর, চাপের শঙ্কায় বিশ্লেষক। এবং বিপিএলে দুপুরে ফরচুন বরিশালের মুখোমুখি হবে খুলনা টাইগার, সন্ধ্যায় দুর্বার রাজশাহীর প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালে আপনাদের সাথে আছে আমি মারজানা শক্তি। জানাবো বিস্তারিত। রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। মোতায়েন করা হয় 4 প্লাটুন বিজিবি। সংঘর্ষে অন্তত 8 জন নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে সোমবার ক্লাস পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে সকালে নিজ নিজ কলেজের সামনের সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। এইচ হিমেলের প্রতিবেদন। রোববার রাত 11:30 হঠাৎই ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীরা জড়িয়ে পড়েন সংঘর্ষে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, চলে রাত 2টা পর্যন্ত। রাত 10:30টার দিকে 7 কলেজের শিক্ষার্থীদের কাছে উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের ক্ষমা চাওয়ার দাবিতে প্রবেশের চেষ্টা করেন 7 কলেজের শিক্ষার্থীরা। এ সময় ক্যাম্পাসে প্রবেশের বাধা দিয়ে ধাওয়া দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপরই কয়েক দফায় চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। এতে আহত হন বেশ কয়েকজন। এই কর্মসূচি দেওয়ার আগে চিন্তা করা উচিত ছিল যে একটা প্রতিষ্ঠানের ভিতরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের ভিতরে ঢুকার সাহস করে কিভাবে তারা করতেছে। তারপর আমাদের স্টুডেন্টগুলাও বারবার ওখানে অ্যাটাক করতেছে। আসলে এই অবস্থা চলতেছে, আমরা চেষ্টা করতেছি এটাকে নিয়ন্ত্রণ করার জন্য। আমাদের সাথে অন্যায় হচ্ছে বিধায় আমরা পড়াশোনা ছেড়ে এখানে নামছি। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়েন পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় 4 প্লাটুন বিজিবিও। পরে রাত 3:30টার দিকে অবস্থান ছেড়ে নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যায় শিক্ষার্থীরা। এদিকে রাতেই কর্মসূচির ঘোষণা দেয় 7 কলেজের শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে 7টি পয়েন্টে অবস্থান নেওয়ার কথা জানান শিক্ষার্থীরা। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সব ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। আমাদের ভাইয়ের রক্ত নীলক্ষেতে জড়িয়েছে, সায়েন্স ল্যাবে জড়িয়েছে। এই রক্তের বিচার না হলে এই কর্মসূচি চলমান থাকবে। কর্মসূচি সেই দিনই প্রত্যাহার করব যখন ভার্সিটি ঘোষণা হবে। এই যারা এখানে হামলা করেছে তাদের বিচার হবে। এদিকে রোববার রাতেই অনাকাঙ্ক্ষিত ঘটনার দুঃখ প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ। গতকাল সন্ধ্যায় 7 কলেজের শিক্ষার্থীদের সাথে আমার অফিসে আলোচনাকে কেন্দ্র করে রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়েছে তা দুঃখজনক। এতে আমি গভীরভাবে মর্মাহত। আমি বিশ্বাস করি সুষ্ঠু পরিবেশে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। এমন পরিস্থিতিতে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে সোমবার 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করে বিষয়টি সুরাহা করার আশা প্রকাশ করেন ঢাবি প্রশাসন। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার মধ্যরাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন ডিবি প্রধান রেজাউল কবির মল্লিক। জানান, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে জুলাই আগস্ট গণ আন্দোলনের ঘটনায় একাধিক মামলা রয়েছে। আজ থেকে তাকে আদালতে সোপর্দ করে
রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান তিনি। ডাক্তার এনামুর রহমান 10ম ও 11শ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 19 আসন থেকে নির্বাচিত হন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। দাভোসে হওয়া প্রধান উপদেষ্টার বৈঠকগুলোর মূল উদ্দেশ্য ছিল শেখ হাসিনার আমলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন, জানান পাচার হওয়া টাকা ফেরাতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে সরকার। এদিকে রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান উপপ্রেস সচিব। তারেক মাহমুদ সুজনের প্রতিবেদন। রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সুইজারল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সফরের আলোচিত বিভিন্ন দিক তুলে ধরে তার প্রেস উইং। সংবাদ সম্মেলনে বিগত সরকারের আমলে দেশ থেকে $234 বিলিয়ন অর্থ পাচার হয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, দাভোসের বৈঠকগুলোই প্রধান উপদেষ্টার মূল উদ্দেশ্য ছিল শেখ হাসিনার আমলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা। $16 বিলিয়ন করে প্রতি বছর শেখ হাসিনার আমলে বাইরে চলে গেছে, তো সাইফোন অফ হয়েছে, সেই টাকাটা কিভাবে ফিরিয়ে আনা যায় সে বিষয়ে আলাপ হয়েছে। বাংলাদেশের ইকোনমির নিয়ে আলাপ হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছে এবং তারা সন্তোষ প্রকাশ করেছে। অন্তর্বর্তী সরকারকে জার্মান চ্যান্সেলর অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন বলেও জানান শফিকুল আলম। বলেন, দেশটির সঙ্গে ব্যবসার নতুন দুয়ার উন্মুক্ত হবে। ওলাফ শোলজ উনি বলেছেন যে বাংলাদেশের জন্য ওনারা সবকিছু করবেন এবং উনি সউদ্যোগে একটা বিজনেস ডেলিগেশন, একটা স্পেশাল ইনভেস্টর স্পেশাল ডেলিগেশন বাংলাদেশে পাঠাবেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার পর আগামী 90 দিনের জন্য সব মার্কিন বৈদেশিক সহায়তা বন্ধ থাকলেও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। 90 দিনের জন্য ইউএসএইডের যাবতীয় সাহায্য স্থগিত করেছে পুরো পৃথিবীর সব দেশের। তো সেখান থেকে আপনার রোহিঙ্গাদের জন্য ইউএসএইড যে নিউট্রিশন এবং রিসোর্সেস প্রোভাইড করতো, ওইটার থেকে ওই এটা এক্সাম্পট হয়েছে, ওইটা জারি থাকবে। এ সময় রোহিঙ্গা ইস্যু সমাধানে ইউএনকে সঙ্গে নিয়ে বাংলাদেশে একটি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলেও জানায় প্রেস উইং। তাতে বিশ্বের বিভিন্ন দেশ অংশ নেবে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের অর্থ লোপাট তদন্তে ইউআই, ডেলোয়েট এবং কেপিএমজি নামের 3টি অডিট প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যেসব ব্যাংক থেকে অর্থ লুটপাট হয়েছে সেগুলোতে নিরীক্ষা চালাবে এই প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে দেশের শীর্ষ 10টি শিল্প গ্রুপের কার্যক্রম তদন্ত করবে এসব প্রতিষ্ঠান। বিস্তারিত নাসরিন আক্তারের রিপোর্টে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের অর্থ লোপাট তদন্তে ইউআই, ডেলোয়েট ও কেপিএমজি নামের 3টি অডিট প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অভিযোগ আছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনরা এ অর্থ পাচারে জড়িত। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে এ তথ্য জানিয়েছেন। গভর্নর আহসান মনসুর জানায়, ব্যাংক থেকে হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীরা $17 বিলিয়ন লুটপাট করেছেন। সংবাদ মাধ্যমটিকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আরও জানিয়েছেন, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এসব লোপাট করা অর্থে কেনা সম্পদ ফিরিয়ে আনা এবং এর সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করতে 11টি যৌথ তদন্ত কমিটি গঠন করেছে। এরই মধ্যে এ 3টি আন্তর্জাতিক অ্যাকাউন্টেন্সি সংস্থা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর। তদন্তকারীরা বাংলাদেশের শীর্ষ 10টি ব্যবসায়ী গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধান করবেন। একই সঙ্গে শেখ হাসিনা এবং তার আত্মীয় স্বজনদের সম্পদও তদন্ত করা হবে। তিনি আরও জানান, শেখ হাসিনার শাসনামলে ব্যাংক থেকে প্রায় 2 লাখ কোটি টাকা লোপাট করা হয়েছে, যা $16 বিলিয়ন সমান। তবে ইউআই এবং ডেলোয়েট এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। অপরদিকে কেপিএমজির সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পরিবর্তনের অংশ হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয় আহসান মনসুরকে।
নিউজ ডেস্ক দেশ টিভি। চিকিৎসা ক্ষেত্রে চীন বাংলাদেশিদের জন্য বিকল্প হতে পারে। রোববার চীন সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি। বলেন, সেখানে চিকিৎসা ও যাতায়াতের খরচ তুলনামূলক কম হওয়ায় চীনকে ভিসা ফি কমানোর কথা বলা হয়েছে। মাহির সাজিদ মালিকের রিপোর্টে বিস্তারিত। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীন সফর নিয়ে এক ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এ সময় চীন সফরের বিভিন্ন ইস্যুতে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীনের কুংনিম জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কুংনিমের চিকিৎসা খরচ ও যাতায়াত খরচ তুলনামূলক কম। এই ক্ষেত্রে চীনকে ভিসা ফি কমানোর কথা বলা হয়েছে বলেও তিনি জানান। চিন্তা করেছিলাম আমরা, এবং কুংনিমের যে ডেপুটি গভর্নর উনি এসেছিলেন এবং ওখানে কথাবার্তা হয়েছে যে তারা এই ব্যাপারে 2-3টি হসপিটালকে আইডেন্টিফাই করেছে। আমি বলেছি যে ভিসা যেন সহজ করা হয় এবং ভিসা ফি যেন কমিয়ে দেওয়া হয়, যাতে আমাদের পেশেন্টরা ওখানে গিয়ে সহজে চিকিৎসা নিতে পারে। চীনের ঋণের সুদ হার আরও কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে আশ্বাস দিয়েছে চীন। কংক্রিট রেজাল্ট কিন্তু আমার পর্যায়ে মিটিংয়ে আশা করা উচিত, আসলে টেকনিক্যাল লেভেলে মিটিং হবে তখন হবে। কিন্তু আমি এটুকু বলতে পারি যে শোধের সময়সীমা বাড়ানোর ব্যাপারে আমি বেশ পজিটিভ একটা অ্যাটিটিউড দেখেছি ফরেন মিনিস্টারের। আপনি জানেন যে ফরেন মিনিস্টার কিন্তু শুধু ফরেন মিনিস্টার নন, তিনি নেতৃত্বে অত্যন্ত উচ্চ পর্যায়ে আসীন এক ব্যক্তি। এছাড়া ইউএসএইনের উন্নয়ন প্রকল্পের যুক্তরাষ্ট্রের 3 মাসের অর্থায়ন তহবিল স্থগিতের ঘোষণা বৈশ্বিক জানিয়ে উপদেষ্টা বলেন, এতে উদ্বিগ্ন হবার কিছু নেই। আপনারা এটা নিয়ে যে সব স্টাডি করছেন, সেই স্টাডিগুলো আমাদের সাথে শেয়ার করুন। তারা অ্যাসিওর করেছেন যে এখানে কোনো কনজাম্পটিভ ইউটিলাইজেশন অফ ওয়াটার নেই, কাজেই কোনো লক্ষণীয় কোনো পানি ফ্লো কমবে না, এটা তারা অ্যাসিওর করেছেন। তারপরে আমরা রিকোয়েস্ট করেছি এই তথ্যগুলি আমাদের সাথে শেয়ার করলে আমরা এই আপনাদেরকে এবং সবাইকে আমরাও রিঅ্যাসিওর করতে পারি যে না, এতে কোনো সমস্যা নেই। জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সম্পর্কিত তথ্য পেতে চীনের সঙ্গে একটি MOU সই হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। মাহির সাজিদ, দেশ টিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাফওয়ান, এখন কি পরিস্থিতি ওখানে আসলে বিস্তার করছে, আমাদেরকে জানাবেন। সকাল থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এর যে আশেপাশের এলাকা রয়েছে, নীলক্ষেত, সায়েন্স ল্যাব, ঢাকা কলেজ এলাকা, সেখানে আমরা ঘুরেছি এবং এখন পর্যন্ত কিন্তু ঢাকার যে পরিস্থিতি সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। আপনারা জানেন যে গতকাল রাতে কিন্তু ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এখানে কিন্তু অন্তত 44 জন আসলে আহত হয়। এবং সর্বশেষ ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের যে কর্মসূচি দিয়েছিল সেটি ছিল আজ সকাল 9টায় ঢাকা ব্লক কর্মসূচি। তো তাদের বিভিন্ন মোড়ে আসলে ব্লক করার কথা ছিল সকাল 9টায়, তবে আমরা কিন্তু এখন কিন্তু 9টা কিছুটা পেরিয়ে গেছে, এখন পর্যন্ত আমরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের আসলে সড়কে যে অবস্থান নেওয়ার যে কর্মসূচি সেটি আমরা দেখিনি। তবে কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে ঢাকা কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে আজ সকাল 10:30টার দিকে কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে সেখানে একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। হয়তো সেই সংবাদ সম্মেলন থেকে আসলে তাদের যে আজকের যে কর্মসূচি এবং সেটি কিন্তু হয়তো তারা বলবেন। তবে এই মুহূর্তে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা অবস্থান করছি। গতকাল রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, যে দুটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আসলে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এটি শুরু হয়েছে কিন্তু সন্ধ্যা 6টার দিকে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব, নীলক্ষেত সহ রাজধানীর কয়েকটি মোড় অবরোধ করেছে। এর পাশাপাশি যেহেতু 7 কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে রয়েছে, তারাও তাদের প্রতিষ্ঠানের পাশে যেই রাস্তাগুলো ছিল সড়কে কিন্তু তারা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন, যার ফলে গতকাল রাজধানীতে কিন্তু ভয়াবহ আসলে যানজটের সৃষ্টি হয় এবং চরম বিপাকে ছিল রাজধানীবাসী। তো সেটি কিন্তু পরবর্তীতে আসলে সড়ক অবরোধ থেকে রূপ নেয় সংঘর্ষে এবং সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন রাতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রবেশ করতে যায় তখনই কিন্তু তাদের দুপক্ষের মধ্যে একটি ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং তারা কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসির বাসভবন সেখানে প্রবেশের চেষ্টা করেছিল। এতে কিন্তু প্রথমে বাধা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এফ রহমান হলের শিক্ষার্থীরা এবং পরবর্তীতে তাদের সাথে এসে যোগ হয় ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য হলের
শিক্ষার্থীরা। তবে এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি আসলে স্বাভাবিক রয়েছে। আমরা যতটুকু ঘুরেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের আশেপাশের যে জায়গাগুলো রয়েছে এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তবে শাহবাগ মোড়ে এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটি সড়ক দিয়ে একমুখীভাবে আসলে যানবাহনগুলো চলাচল করছে। এর আরেকটি কারণ রয়েছে, আপনারা গতকাল আরেকটি আন্দোলন ছিল, সেটি হচ্ছে ইবিতেদায়ী শিক্ষকদের। তারা এই সড়কের আরেক পাশে অবস্থান করছেন, তাদের যে অবস্থান কর্মসূচি সেটি সেই পাশে থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগমুখী যে সড়কটি রয়েছে সেখানে একটি রাস্তা দিয়ে দুই পাশে যানবাহন চলাচল করছে। তো এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ৭ কলেজের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। খানাখন্দে বেহাল দশা লালমনিরহাটের তিস্তা বুড়িমারি মহাসড়কের মহেন্দ্রনগর মোস্তফি অংশের অধিকাংশ জায়গায় উপরিভাগ সরে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তের। এতে ঝুঁকি নিয়ে চলছে বুড়িমারি স্থলবন্দর থেকে আসা ৮ শতাধিক ভারী ট্রাক সহ ছোট বড় যানবাহন। পথচারী, যানবাহন চালক ও স্থানীয়রা বলছেন, কিছুদিন পরপর সড়কের সংস্কার করলেও তা দীর্ঘস্থায়ী হয় না। লালমনিরহাট থেকে জামাল বাদশার প্রতিবেদনে বিস্তারিত জানব। লালমনিরহাটের বুড়িমারি তিস্তা মহাসড়ক, যার প্রশস্ততা মাত্র 18 ফুট, বর্তমানে বেহাল অবস্থা রয়েছে সড়কটি। 8 বছর আগে মহেন্দ্রনগর থেকে মোস্তফি পর্যন্ত 7 কিলোমিটার অংশ এলজিডি থেকে সড়ক ও জনপথ বিভাগে হস্তান্তর হয়। এরপর থেকে প্রতি বছর এই অংশে সংস্কারে কোটি কোটি টাকা খরচ হলেও সড়কের প্রশস্ততা বাড়ানো হয়নি। সড়কের বেশিরভাগ অংশে পাথর, পিচ উঠে গিয়ে ছোট বড় গর্ত তৈরি হয়েছে, যা দুর্ঘটনার কারণ। এই সড়ক দিয়ে ভারী ট্রাক সহ ছোট বড় সব ধরনের যানবাহন ঝুঁকি নিয়ে চলছে। স্থানীয় বাসিন্দা ও চালকরা বলছেন, সড়কের মান ভালো না হওয়ায় সংস্কারের পরও সড়ক দ্রুত পূর্বের অবস্থায় ফিরে যায়। তারা সড়কের প্রশস্ততা বৃদ্ধি ও মানসম্মত সংস্কারের দাবি জানাচ্ছেন। সুযোগও নাই, রাস্তার পাশে কোনো এক্সট্রা কোনো রাস্তাও নাই। আর রাস্তাটা আমার মনে হয় যে আসলে এই যে বললো ডিজিটাল বাংলাদেশ, আমার মনে হয় সর্বনিম্ন যদি কোয়ালিটি হয় বাংলাদেশের এই লালমনিরহাট জেলার এই রাস্তাটাই শুধু নিম্ন মানের এখনো পর্যন্ত আছে। এই রাস্তা ভেঙে চুরে দেখা যাচ্ছে, আবারও এই মাল সামরা দিয়ে আবারও দেখা গেছে এগুলা দিয়ে রাস্তা সেরে দিয়ে দেয়। আজ থেকে 2 দিন আগে আমার টিউবের মাথা ভাঙলো, অ্যাক্সেল ভাঙলো, 60,000 টাকা লাগছে। তবে সড়ক সংস্কারে উদ্যোগ রয়েছে, শীঘ্রই ঠিকাদার নিয়োগ করা হবে বলে জানান এই কর্মকর্তা। ওখানে একটা ডিজিট পেমেন্ট ওয়ার্ক হয়েছে 49 লাখ টাকা, আর আমার বিভাগীয়ভাবে রুটিন মেইনটেন্যান্সের কাজ হয়েছে, এটি আমার তথ্য আছে। আর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, সড়কটির সংস্কার কাজ সড়ক ও জনপথ বিভাগের বিভাগীয় কাজ হিসেবে চলমান রয়েছে। সম্প্রতি এই কাজের পিএমপির আওতায় এটা টেন্ডার হয়েছে এবং ইভলিউশনে অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে। প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয় হলেও সড়ক সংস্কারের মান নিয়ে প্রশ্ন উঠছে। সড়কের প্রশস্ততা বাড়ানোর পাশাপাশি টেকসই সংস্কারে সরকারের নজরদারি দেখতে চান স্থানীয়রা। জামাল বাদশা, দেশ টিভি, লালমনিরহাট। ফেনীতে দীর্ঘদিন দিনের বেলা গ্যাস না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন আবাসিক গ্রাহকরা। মাটি ও ইটের চুলা বানিয়ে খড় লাকড়ি জ্বালিয়ে রান্নাবান্না করতে হচ্ছে বাসিন্দাদের। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষের নজরদারি থাকছেই না বলছেন ভুক্তভোগীরা। তবে সংকট সমাধানে কাজ করার কথা জানায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা। ফেনী থেকে সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়ের পাঠানো প্রতিবেদন জানাচ্ছে টুম্পা আফরোজ। গ্যাসের সংযোগ রয়েছে, কিন্তু দিনের বেলায় জ্বলছে না চুলা। এমন গ্যাস সংকটে দীর্ঘদিন ধরে দুর্ভোগে ফেনীর মানুষ। ফেনী শহরের দাউদপুর চৌধুরী বাড়ি, আরামবাগ, মাস্টারপাড়া, কদলগাজী রোড, রামপুর এলাকা সহ পুরো জেলাতে গত 5 বছর ধরে দিনের বেশিরভাগ সময় চাহিদা মতো গ্যাস পাচ্ছেন না বাসিন্দারা। প্রতি বছর এসব এলাকায় গ্যাসের সমস্যা হলেও বর্তমানে তা অসহনীয় পর্যায়ে। সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত গ্যাস না থাকায় গৃহিণীদের গভীর রাতে রান্না করতে হয়।
বিকল্প হিসেবে কিনতে হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডার কিংবা বৈদ্যুতিক চুলা। বহুতল ভবন ও দালান ঘরের বাসিন্দাদের অনেকেই মাটি ও ইটের চুলা বানিয়ে খড় লাকড়ি ব্যবহার করে রান্না করছেন। নিয়মিত বিল পরিশোধ করেও লাইনের গ্যাস না পাওয়ায় এলাকার মানুষ। লাকড়ি চুলো আছে, সিলিন্ডার আছে, গ্যাসের পয়সা দিয়ে সিলিন্ডার পয়সা দিয়ে লাকড়িও ব্যবহার করি। বাবা আমরাই কষ্ট করি, ছোট বাচ্চারা চলে স্কুলে যাইতে অনেক সমস্যা। একখানা সকালবেলায় টিফিন দিতে হয় না, কিছু দিতে হয় না, রান্না করে খেতে পাচ্ছি না। সবার পক্ষে তো আর সিলিন্ডার ইউজ করা সম্ভব না, মাটির চুলায় রান্না করতে হয় আমাদেরকে। মাস শেষে আপনার গ্যাসের বিলও দেওয়া লাগতেছে, ওদিকে আপনার মনে করেন সিলিন্ডার গ্যাসও নিতে হচ্ছে। আমরা সাফারিং আর কি। সকালে নাস্তা না খেয়ে বাচ্চারা যায় স্কুলে। গত বছরের থেকেও কমপ্লেইন তো দিতেছে, কমপ্লেইন তো কোনো লাভ নাই। মানে ফজরের নামাজে 2 ঘন্টা আগে উঠে ফাঁক করি, ফজরের নামাজ শেষে গ্যাস আর থাকে না। নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতে প্রকল্পপত্র পাঠানো হয়েছে জানিয়ে এরই মধ্যে সংকট কিছুটা কেটেছে বলে দাবি করেন এই কর্মকর্তা। গ্যাস সংকট উত্তরণে আমরা কাজ করতেছি। 10 PSI চাপ উন্নতি ঘটানো হয়েছে, যে কারণে ফেনী অনেক অঞ্চলে কিন্তু গ্যাসের চাপ আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে বলে আমাদের কাছে খবর আছে। দ্রুত গ্যাস সংকট নিরসনে ব্যবস্থা নেয়ার দাবি ফেনীবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। উত্তর পশ্চিমাঞ্চলের জেলা জয়পুরহাটে জেঁকে বসেছে শীত। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, জনজীবনে শীতের কেমন প্রভাব দেখছেন আমাদের জানাবেন। মারজানা, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুর শহরের 0 পয়েন্ট, একটা কেন্দ্রীয় মসজিদ চত্বরে। তো একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে কিন্তু শীত এবং ঘন কুয়াশা, পাশাপাশি যে হিমেল বাতাস এটাকে উঠানামা করছে। এই উঠানামার মধ্যেই কিন্তু এখানকার জনজীবন চলছে। তো একটা বিষয় জানিয়ে রাখি, আপনি জানেন যে এটা কৃষি প্রধান এলাকা। এই কৃষি প্রধান এলাকায় কিন্তু সকাল থেকে এই গ্রামগঞ্জের মানুষ যে তাদের নিজের জমির যে ক্ষেত থেকে তারা কিন্তু যে তাদের ফসল এবং সবজি তারা কিন্তু উৎপাদন করার পর তারা কিন্তু তাদের যে স্থানীয় বাজারে কিন্তু সরবরাহ করে। এই স্থানীয় বাজারে সরবরাহ করতে সকাল থেকে কিন্তু তারা মোটামুটি এই শীত এবং ঘন কুয়াশা, পাশাপাশি বাতাসের মধ্যেই কিন্তু তারা কিন্তু কাজ করে। তো আর একটা বিষয় জানিয়ে রাখি, এখানকার যে রিক্সা শ্রমিক, ভ্যান শ্রমিক, কুলি শ্রমিক, দিনমজুর, অটো শ্রমিক, তারা কিন্তু যেটি জানিয়েছেন যে যখনই শীত বেশি হয়, ঘন কুয়াশা বেশি হয় এবং পাশাপাশি বাতাসের তীব্র শীতের কারণে কিন্তু তাদের অনেকটাই কষ্ট হয়। তো এখানে আমি একজন সাধারণ মানুষের সাথে কথা বলে জানতে চাই যে শীতে আপনাদের কি অবস্থা? শীতের ভিতরে আমরা অনেক কষ্ট করে আমরা কলেজে আসি। আমরা শীত ঘন কুয়াশা আজকে একটু কম আছে, আজকে একটু আগের তুলনায় একটু রোদ উঠছে, কিন্তু আগে হচ্ছে আমরা প্রায় আক্কেলপুর থেকে অনেক দূর থেকে এখানে আসতে হয়। ধন্যবাদ। আর একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে যে আমাদের জয়পুরহাটের যে আবহাওয়া অফিস নেই, এখানে নওগাঁ জেলার বদলগাছি উপজেলাতে আবহাওয়া অফিস। এই আবহাওয়া অফিস সূত্রে আমি যেটা জানতে পেরেছি যে আজকের আবহাওয়া 11 ডিগ্রি সেলসিয়াসে তারা জানিয়েছেন চলছে। তো সর্বোপরি বলা যায় যে এই শীতের উঠানামাতে কিছুটা জনজীবনের উপর প্রভাব পড়ে এবং পাশাপাশি যে নিম্ন আয়ের মানুষরা কিন্তু এক ধরনের বিপাকেই পড়ে। তো সর্বোপরি বলা যায় যে আজকে একটু এখন এই সূর্য উঠেছে, রোদ উঠেছে, এই রোদের কারণে তারা একটু স্বস্তি পেয়েছে। এই ছিল আমার জয়পুরহাট থেকে এই শীতের পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আমি এখন স্টুডিওতে চলে যাচ্ছি। ধন্যবাদ। রেজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, জয়পুরহাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রেজাউল করিম রেজা। মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্তবর্তী এলাকায় ভারতীয় নাগরিকের হাতে নিহত হয়েছেন এক বাংলাদেশি। রোববার দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের মুইরছড়া সীমান্তে ঘটনা ঘটে। পুলিশ জানায়, জায়গা নিয়ে বিরোধের জেরে ভারতীয় নাগরিক হায়দার আলীর সঙ্গে কথা কাটাকাটি হয় বাংলাদেশি নাগরিক আহাদের। এক পর্যায়ে কয়েকজন ভারতীয় নাগরিক আন্তর্জাতিক সীমানা পেরিয়ে 5 গজ ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেন আহাদকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যুবরণ করেন তিনি। নিহত আহাদের সঙ্গে ভারতীয় নাগরিক হায়দারের পারিবারিক সম্পর্ক রয়েছে বলে জানান স্থানীয়রা।
মৌলভীবাজারের বেড়েছে আখের রস ও লালিগুড়ের কদর। বেচাকেনা হচ্ছে গ্রামাঞ্চল সহ শহরেও। স্বল্প খরচে উৎপাদনের লাভবান হচ্ছেন প্রান্তিক চাষিরা। সহকর্মী সালে ইলাহি কুটির তথ্য ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মাঠে আখ সংগ্রহ করা শুরু করেন চাষিরা। কাঁধে করে আখ নিয়ে আসেন নিজ বাড়ির উঠানে, শুরু করেন মাড়াইয়ের কাজ। পাওয়া যায় খাঁটি রস, সেই রস পাত্রে ঢালা হয় বিক্রি ও গুড় তৈরির জন্য। দীর্ঘ সময় বিশেষ পদ্ধতিতে জাল দিয়ে তৈরি করা হয় সুস্বাদু আখের তরল গুড়, স্থানীয়ভাবে যা লালি নামে পরিচিত। মুসলিম পরিবার মাইসে আমরা এটা করি, হরিয়া এটা দিয়ে গুড় মালাই ব্যবসায়ী না রস বেছে লালি মালাই আমরা এটা খেত দরিয়া রাখছি। ইয়ার খেত করি আমরা প্রায় ৩-৪ লাখ টাকার লালি কিংবা রস বেশি, কিন্তু সরকারি কোনো ট্রেনিংও পাই না। আর এখন মেশিন বাড়ো নিয়ে খরচ বাড়ছে, ১২০ টাকা ডিজেলের লিটার। এটা খরচ দিয়া খামলা খরচ দিয়া ব্যবসা কম হয়। খেজুরের রসে নিপা ভাইরাসের আতঙ্কে অনেকেই ঝুঁকছেন আখের রস ও লালিতে, যা শীতকালীন পিঠাপুলিকে আরো সুস্বাদু করে। খুব সকালাই আইয়া রস নেই, পিওর রস নেওয়ার পরে মানুষের চাহিদা আছে, মানুষের রস খাই, আমরা এলাকার রস বেশি। আপনার রস খাইলাম, খুব সুস্বাদু রস। আর রাস্তার পাশে যে রসগুলা বেছে এগুলা থাকে, এগুলা খুব ভালো। আমরা সামনেও তারা প্রক্রিয়া করিয়া বা সুন্দর করি পরিবেশন করিয়া দিছে আমরা রে, হইলে সবটাও ঠিক আছে, হইলে দামটা একটু বেশি পড়ে যায়। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য আখের লালি গুড় বিক্রি করে যাচ্ছেন চাষিরা। রং কিংবা স্বাদ বাড়ানোর জন্য কৃত্রিম কোনো কিছু ব্যবহার করা হয় না। আমার বাপদাদার এই ঐতিহ্যটা আমি ধরিয়া রাখছি। এখান থেকে আমি প্রায় ২৭ বছর যাবৎ আমি আখর চাষ করি এবং আখ থাকি আমি রস গুড় লালি এগুলা বানাই। এটাতে কোনো ভেজাল নাই, এটা অরিজিনাল খাঁটি জিনিস। এদিকে আখ চাষে কৃষকদের সহযোগিতার কথা জানান জেলা কৃষি কর্মকর্তা। আখের ফলন ভালো হয়েছে এবং গুড় হিসেবে ব্যবহার হচ্ছে। আমরা আশা করছি কৃষক ভাইদেরকে নিয়ে আগামীতে প্রশিক্ষণ এবং উন্নত জাতের চারা বা কলমের চারা দেওয়া যায়, সেই জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করছি। চলতি মৌসুমে মৌলভীবাজারের ৭টি উপজেলায় ২৫ হেক্টর জমি আখ চাষ হয়েছে। আনুমানিক ৪,০০০ টন আখ থেকে প্রায় কোটি টাকার লালি গুড় তৈরি ও বিক্রি হবে, এমনটাই ধারণা কৃষি বিভাগের। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের সাগরদাড়িতে প্রতিবারের মতো এবারও আয়োজিত হচ্ছে ৭ দিনব্যাপী মধুমেলা। চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। সহকর্মী সালাউদ্দিন সাগরের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির বাস্তুভিটা যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ির কপোতাক্ষ নদের তীরে বসেছে ৭ দিনব্যাপী মধুমেলা। অনেকদিন পরে এখানে আসছি, আশেপাশে অনেক সুন্দর জায়গা। এটা হচ্ছে যে আপনার মাইকেল মধুসূদন দত্ত মেলা প্রতি বছরই হয় এইখানে। ছোট বাচ্চাদের নিয়ে আছে, নাগরদোল্লা আছে, নৌকা আছে, মোটরসাইকেল খেলা আছে, অনেক কিছু আছে, সার্কাস আছে। আমাদের খুব ভালো লেগেছে দেখি। অনেক রকম মিষ্টি দেখে আসলেই খুব লোভ লাগলো। পাশ থেকে মিষ্টি খাওয়ালো দোকানদার, ভালোবেসে মিষ্টিটা আসলে অনেক সুন্দর। তার জন্মদিন ঘিরে প্রতি বছরই এ মেলার আয়োজন করে জেলা প্রশাসন। কবিকে নিয়ে আলোচনা সভার মাধ্যমে হয় মেলার উদ্বোধন, ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজনও। মেলায় বসেছে প্রায় ৩ শতাধিক স্টল। এসব স্টলে বিক্রি হচ্ছে জামা, জুতা, ব্যাগ সহ নানান জিনিসপত্র। বিশেষ করে হরেক রকমের বাহারি মিষ্টি খেতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকে। প্রথম দিনের বেচাকেনাতে খুশি ব্যবসায়ীরা। আমাদের এই শেখ মিষ্টান্ন ভান্ডারে অনেক বিভিন্ন আইটেমের মিষ্টি পাওয়া যায়, ল্যাংচা মিষ্টি, তারপরে আপনার কোলবালিশ মিষ্টি। মেলার পরিবেশ তো ভালোই বুঝে যাচ্ছে। আমি ৩-৪ বছর যাবত আসি, আজকের পরিস্থিতি ভালো, আগামী দিনগুলো আরো ভালো আশা করতেছি। ঐতিহ্যবাহী মেলাকে ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এই মেলাকে একেবারে সুন্দর সুশৃঙ্খল করার জন্য যে পরিমাণ নিরাপত্তা দরকার, আমাদের পুলিশ আছে, আনসার আছে, এখানে আমাদের র্যাব কাজ করছে, আমাদের ইন্টেলিজেন্সগুলো কাজ করছে, পাশাপাশি
যদি ওরকম প্রয়োজন হয় আমাদের বিজিবির সাথেও আমাদের যোগাযোগ আছে, তারাও রেডি থাকবে। কবির জন্মদিনে তার স্মরণে আয়োজিত এ মেলা আনন্দে নতুন মাত্রা যোগ করে বলছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।